পেরেন্টসরা নিজেরা যদি সবসময় আনহ্যাপি থাকে, তাদের যদি চেহারায় সবসময় গ্লুমি ভাব থাকে, বিরক্ত থাকে, চিল্লায়, রাগ বেশি থাকে, ন্যাচারালি এটার ইমপ্যাক্ট বাচ্চার উপর পড়েই। তো ধরে একটুখানি হাঁটে, আমি ওখানে বসে আছি। হঠাৎ করে দেখি বাচ্চাটা ঠাস করে পড়ে গেল। আমি ছুটে গেলাম বাচ্চাটাকে ধরতে। কিন্তু উনি আমাকে বললেন, "ছোড় দো উসকো, উসকা জান বনেগা।" আমার তখনই মনে হলো যে একটা বাঙালি মহিলা হলে এখানে কি করত? ছুটে গিয়ে বাবারে, জাদুরে, ব্যথা পাইছিস এসব কথাবার্তা বলতো। ওই সময় ধরে নেন তখন 85-6 ওই সময় কোনোই স্কোপ ছিল না। আজ তো আমরা ব্রেনের মতো প্রতিষ্ঠান করতে পেরেছি। সবাই চাইল্ড ডেভেলপমেন্টে কাজ করছি। তখন এগুলো চিন্তাও করা যেত না। তখন আমি একমাত্র দেখলাম যে না, স্পেশাল এডুকেশনে কাজ করলে অ্যাপ্লাইড সাইকোলজির একটা জায়গা এটা। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক শ্রদ্ধা আর শুভেচ্ছা। আমি ফরিদা আক্তার, পেশায় একজন শিশু মনোবিজ্ঞানী। দীর্ঘদিন থেকে কাজ করছি। প্রায় ৪১ বছর তো হলোই, অনেক লম্বা সময়। তো আমি বিভিন্নভাবে কাজ করেছি। আমার একটা পজিশন বা একটা স্ট্যাটাস বা একটা সংস্থা ছিল না। আমি অনেক সংস্থার সাথে অনেকভাবে কাজ করেছি। আমার ছোট্ট একটা সংস্থা আছে, এটার নাম ইনার ফোর্স। সো ইনার ফোর্স নিয়ে আমি প্রচুর অর্গানাইজেশনের সাথে কাজ করেছি। ইনফ্যাক্ট আমি শুরু করেছিলাম আ যারা ইন্টেলেকচুয়ালি ডিসেবলড তাদের একটা সংস্থা। এটার নাম সুইস বাংলাদেশ এখন। তো এই সংস্থাটার সাথে আমি স্পেশাল এডুকেশন টিচার হিসেবে শুরু করি। তারপর ওখানে কাউন্সিলর হিসেবে কাজ করি। তারপরে আমি একটা গভর্নমেন্ট সংস্থায় ছিলাম। তো গভর্নমেন্ট সংস্থায় এটা ছিল হলো ন্যাশনাল সেন্টার ফর স্পেশাল এডুকেশন। এখানে আমি একটা টিচার্স ট্রেনিং কলেজের লেকচারার ছিলাম। এরপর আমি ইউনিসেফে শিফট করি। ইউনিসেফে অনেক দিন ছিলাম, প্রায় ৫ বছরের মতো। তারপর আমি সেভ দ্য চিলড্রেন ইউএসের একটা প্রজেক্ট হেড ছিলাম, সেখানেও প্রায় বছর ৪ তারপরে সেটা ছেড়ে দিয়ে আমি আমার নিজের সংস্থা শুরু করি, এটার নাম ইনার ফোর্স। তো ইনার ফোর্স নিয়ে আমি প্রচুর কনসালটেন্সি করছি উইথ ইন্টারন্যাশনাল এজেন্সিস, লোকাল এজেন্সিস, গভর্নমেন্ট। আর এছাড়া আমার মেইন কাজ যেটা এখন বিশেষ করে, সেটা হলো কাউন্সেলিং অ্যান্ড সাইকোথেরাপি প্র্যাকটিস করা। তো আমার কাছে প্রচুর পেশেন্টস আছেন যারা বাচ্চা নিয়ে আসেন, অ্যাডোলেসেন্টদের নিয়ে আসেন, আবার ম্যারেজ কাউন্সেলিংয়ের জন্য আসেন। তো সব মিলিয়ে এরকম একটা ব্যস্ত জীবন আমার। এছাড়া আমি মোটিভেশনাল স্পিকার হিসেবে নিয়মিত হেলথ কেয়ার বাংলায় কথা বলি। তো সেটাও আমার একটা ব্যাপার। এছাড়া যতটুকু সময় পাই একটু টেলিভিশন প্রোগ্রাম বা এই ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করি। আরেকটি ব্যাপার আমাকে বলতেই হবে, সেটা হলো আমি একজন মা। আমার মেয়ে নেই, আমার একটি ছেলে। আমার ছেলে মাশাআল্লাহ হি ইজ অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ও পিএইচডি করে আমেরিকাতে আছে। আমার বৌমাও পিএইচডি করেছে এবং দুজনেই ইন্টেলে অ্যাজ ইঞ্জিনিয়ার কাজ করে। আমার ছোট একটা নাতি আছে ১০ বছরের। আর আমার হাসব্যান্ড হি পাসড অ্যাওয়ে। তো এটাই হচ্ছে আমার একটা ছোট্ট সংসার। হ্যাঁ, খুব বৈচিত্র্যপূর্ণ, আপনি ঠিকই বলেছেন আমার জীবন। কারণ আমি একটা সংস্থায় বা একই পজিশনে, একই পদে কাজ করিনি। আমি বিভিন্নভাবে কাজ করেছি। একটু আগেই আমি ছোট্ট করে বলছিলাম, এখন আরেকটু গুছিয়ে বলি। আমি ১ম এ কাজ শুরু করি এ চিলড্রেন উইথ ইন্টেলেকচুয়ালি ডিসেবলদের সাথে। একদম বাচ্চাদের সাথেও কাজ করেছি, আবার অ্যাডোলেসেন্ট গ্রুপের সাথেও কাজ করেছি। এটা খুবই ডিফিকাল্ট জব ছিল, খুবই ডিফিকাল্ট জব। আপনারা জানেন যারা ইন্টেলেকচুয়ালি ডিসেবল তাদের ডেভেলপমেন্ট খুবই স্লো। প্রচুর ধৈর্য রাখতে হতো। কোনো একটা চেঞ্জ আসবে, আমার কাজের একটা পরিবর্তন দেখব, এটার জন্য প্রচণ্ড রকমের ধৈর্য লাগতো। তো সেটা করেছি বেশ অনেক বছর। এটা আমি এখন যেটা সুইস বাংলাদেশ সেটার সাথেও করেছি, আবার আমি গভর্নমেন্ট সংস্থাতেও করেছি। গভর্নমেন্ট সংস্থায় আমরা টিচারদেরকে ট্রেনিং দিতাম। যারা ইন্টেলেকচুয়ালি ডিসেবলড বাচ্চা নিয়ে কাজ করবে তাদেরকে আমরা ট্রেনিং দিতাম। এছাড়া হিয়ারিং ইম্পেয়ার্ড বাচ্চাদের সাথে কিভাবে কাজ করতে হয়, এছাড়া যারা
ব্লাইন্ড বা পার্শিয়ালি সাইটেড তাদের সাথে কিভাবে কাজ করতে হয় সেটাও শিখতে হয়েছে। এই ঈদে আমি আ মা ই অসলোতে, অসলো হচ্ছে নরওয়েতে, নরওয়েজের ক্যাপিটাল। তো অসলোতে আমি পড়াশোনা করতে যাই এবং আমি আমার পোস্ট গ্র্যাজুয়েশন করেছি অসলো থেকে স্পেশাল এডুকেশনে এবং কাউন্সেলিংয়ে। আ এটা ছিল আমার বাইরের একটা খুবই স্পেশাল ডিগ্রি। এছাড়াও প্রচুর ট্রেনিং করেছি দেশের বাইরে। অ্যানিওয়ে তো তারপরে আমি সবচেয়ে ইন্টারেস্টিং কাজ করি ইউনিসেফে। যখন আমার কাজ ছিল আ ৩ টা প্রোগ্রাম ডেভেলপ করা। ১ম আমি সেটা নিয়ে কাজ শুরু করি। একটা ছিল প্রি-স্কুল প্রোগ্রাম, আরেকটা ছিল অ্যাডোলেসেন্টদের জন্য নন ফরমাল এডুকেশন প্রোগ্রাম, আর আরেকটা ছিল অ্যাডাল্টদের জন্য। এই কাজগুলো আমাকে খুবই স্পেশালি করতে হয়েছিল। কারণ তখন আমি স্পেশাল এডুকেশন ছেড়ে এডুকেশনের জেনারেল ফিল্ডে ঢুকেছি। এখানে অনেকদিন কাজ করার পরে আমি সেভ দ্য চিলড্রেনে গেছি, যেখানে একটা খুবই স্পেশাল ইউনিট ডেভেলপমেন্টের দায়িত্ব ছিল আমার। সেটার নাম ছিল ইসিডি ইউনিট। ইসিডি ইউনিটের আই ওয়াজ দ্য হেড অফ দ্য ইউনিট। তো আমরা তখন বাংলাদেশে চমৎকার করে আর্লি চাইল্ডহুড প্রোগ্রাম ডেভেলপ করা শুরু করি। ডে কেয়ার সেন্টার, প্রি-স্কুল, তারপর হলো ডে কেয়ার সেন্টার ছাড়া প্রি-স্কুল, এছাড়া পেরেন্টিং প্রোগ্রাম, এই সব কিছু আমরা তখন ডেভেলপ করা শুরু করি। আমরা একটা গ্রুপ ছিলাম যেটা একটা জয়েন্ট প্রজেক্ট ছিল। জয়েন্ট প্রজেক্ট অফ সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল, জিএসএস আর ফুলকি ছিল আমাদের সাথে। তো আমরা একসাথে এটা নিয়ে অনেক কাজ করেছি। বলা যায় পায়োনিয়ারিং কাজ আসলে এখান থেকেই শুরু হয়েছিল। প্রচুর বই ডেভেলপ করেছি আমরা বাচ্চাদের জন্য এবং প্রচুর ট্রেনিং ম্যানুয়ালস করেছি যাতে অন্যরাও ওই ট্রেনিং ম্যানুয়ালসগুলো দেখে কাজ করতে পারে। তারপরেও কিছু আছে যে এরপর আমি যখন নিজের সংস্থায় আসি, তখন আমি বেশি করে প্রোগ্রাম ডেভেলপমেন্ট, ট্রেনিং করানো, ট্রেনিং ম্যানুয়াল ডেভেলপ করে দেওয়া, রিসোর্স মেটেরিয়াল ডেভেলপ করা, এইসব ব্যাপারে কাজ করা শুরু করি। হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। এটা আমার খুব হার্ট টাচিং এরিয়া। আমি বড় হয়েছি আসলে যতটুকু আমার মনে আছে সেটা হলো পাকিস্তান থেকে। কারণ আমি খুব ছোটকালে পাকিস্তানে চলে যাই। আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মকর্তা ছিলেন। তো ১ম এ আমরা ছিলাম করাচিতে। তারপরে আমি আরেকটু করাচিতে আমার লেখাপড়া শুরু হয়। একটু বড় হওয়ার পরে আমরা ইসলামাবাদে চলে যাই এবং ইসলামাবাদেই দীর্ঘদিন থেকেছি আমরা। আমরা কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে ছিলাম না। আমরা 73 তে ফিরেছি। যখন অনেক চুক্তি-টুক্তির পর আমার বাবাদেরকে বাংলাদেশে নিয়ে আসা হলো, তখন আমরা এসছি আরকি। অ্যানিওয়ে আমার ছোটকালটা ছিল পাকিস্তানে। আপনারা জানেন ইসলামাবাদ খুবই সুন্দর জায়গা। এটা একটা মালভূমি বা ভ্যালি, যে ভ্যালিটার চারপাশে থাকে, ভ্যালির আপনারা জানেন চারপাশে পাহাড় থাকে। তো এটা পাহাড় দিয়ে ঘেরা একটা মালভূমি, অসম্ভব সুন্দর আর খুব প্ল্যান্ড সিটি। কারণ ইসলামাবাদ খালি ছিল, এটাকে প্ল্যান করে তৈরি করা হয়েছে। খুব সুন্দর। কিন্তু আমাদের সবচেয়ে ভালো যেটা লাগতো সেটা হচ্ছে খুব সিকিউরিটি ছিল। অনেক সিকিউরিটি ছিল। বাচ্চারা আরামসে খেলতে পারত, দূরে, দূরে ঘুরতে পারত, পাহাড়ে চলে যেতে পারত, কিচ্ছু হতো না। কারণ আমি আমি আমার টিম লিডার ছিলাম। আমার সাথে যে বাচ্চারা ছিল সবাই আমার টিমে ছিল। তো সবাই মিলে আমরা খুব মজা করে পাহাড়ে যেতাম, ঘুরে বেড়াতাম, বড়ই কালেক্ট করতাম, পাহাড়ি বড়ই। তারপরে যাই হোক খুব খেলতাম আমরা। খেলাটা মনে আছে, আমরা ক্রিকেট খেলতাম, আ ফুটবল খেলতাম। তারপরে আমরা টেবিল টেনিস আমার খুব পছন্দের খেলা। টেবিল টেনিস খেলতাম। তাও টেবিল টেনিসটা নিয়েও একটা মজার ঘটনা আছে যে টেবিল টেনিস কিনবে কে এত পয়সা দিয়ে? তখন আমরা বুদ্ধি করে সবাই মিলে চাঁদা তুলে আমাদের চাঁদার টাকা দিয়ে আমরা টেবিল টেনিসের টেবিলটা কিনেছিলাম এবং ওটা কারোর বাসায় থাকতো না। একটা গ্যারাজে থাকতো। আমরা বিকালবেলা গ্যারেজ থেকে বের করতাম। তারপর খেলে-টেলে আবার রেখে দিতাম। এছাড়া আমি খুব সাইকেল চালিয়েছি ইসলামাবাদে। তো আর বললাম না খুব সিকিউর জায়গা, কাজেই কোনো প্রবলেম-টবলেম হতো না। খুব সুন্দর একটা ছোটকাল ছিল আমাদের। আর স্কুলে হেঁটে, হেঁটে যেতাম, এটা মনে আছে। অনেক হাঁটা হতো। হেঁটে স্কুলে যেতাম, হেঁটে ফিরতাম। বাস
আমাদের বাসের জন্য আম্মু-আব্বুরা টাকা দিত, কিন্তু আমরা আবার ওইটা জমাতাম। জমিয়ে হেঁটে, হেঁটে আসার প্র্যাকটিস করতাম। তো ছোটকালটা খুব সুন্দর। কিন্তু এইজন্য খুব ভালো কেটেছে ছোটকালে আমাদের আরকি। একদম সুন্দর লাইফ একটা। আর বললাম যেটা খুব সিকিউরিটি ছিল, খেলার অনেক সুবিধা ছিল। আমার বাবা-মারা আমাদের উপরে কখনো লেখাপড়া নিয়ে প্রেশার করেন নাই। আমার এখন মনে আছে ২ টো জিনিসের ব্যাপারে আমরা পুরো স্বাধীন ছিলাম। সেটা হচ্ছে লেখাপড়ার ব্যাপারটা, আর আরেকটা হলো আমি কোন সাবজেক্টে বড় হয়ে পড়াশোনা করব। কোন ডিসিপ্লিনে যাব। এইজন্য আমাদের একেকজন ভাই-বোন একেকটা কিছু হয়েছি। যেমন আমার এক বোন গাইনি কনসালটেন্ট, আমি সাইকোলজিস্ট, আমার ছোট বোন মাহমুদা আক্তার, ওকে আপনারা সবাই চেনেন। ওইসিডিতে খুবই বিখ্যাত একজন ব্যক্তিত্ব। তো ও হচ্ছে আ ও ও আবার এই বেনের ভাইস চেয়ার। তো ও যেটা ও চাইল্ড ডেভেলপমেন্টে গেছে। আমার ভাই ইঞ্জিনিয়ার, আমার এক বোন ল নিয়ে পড়েছে। তো সব মিলে যেটা সেটা হচ্ছে আমরা খুব বিভিন্ন পেশায় যেতে পেরেছি বিকজ আমাদেরকে সেই স্বাধীনতাটা দেওয়া হয়েছিল। আমি যখন ভর্তি হই তখন আমি ইকোনমিক্সেও চান্স পেয়েছিলাম, আবার সাইকোলজিতেও চান্স পেয়েছিলাম। তো আমার বাবা আমাকে ইকোনমিক্সের কথা বলেছিলেন, কিন্তু আমি যখন বুঝিয়ে বললাম যে কেন আমি সাইকোলজিতে এত ইন্টারেস্টেড, তখন আমার বাবা কিছুই বলেননি। আমাকে ছেড়ে দিয়েছেন, তোমার ইচ্ছা তুমি কোনটাতে ভর্তি হবে। তো এইজন্য ছোটকালটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। ওইটা আমার মনে হলে আমি এখনো খুব ছোটকাল নিয়ে খুব গর্ববোধ করি। এইটা আমার খুব another heart touching question. সেটা হলো কেন আমি সাইকোলজিস্ট হলাম? এটা না একটা কাহিনী রীতিমতো। আমরা যখন ছোট ছিলাম তো আমাদের বাসাটা ছিল ৩ তালা। আর আমাদের ৩ তালার ঠিক সামনের ৩ তালাটাই থাকতেন একজন পাঞ্জাবি ভদ্রলোক। উনার নাম ছিল মিস্টার ধর। তো মিস্টার ধর উনার লাইফে উনি যখন আমাদের সাথে উনার পরিচয় হয় তখন উনার বয়স প্রায় ৪০ বছর। গভর্নমেন্ট অফিসার অফ কোর্স। উনার তখনও বিয়ে হয় নাই। উনার ছোট ভাইরা বিয়ে করে ফেলেছে, বাচ্চা-টাচ্চা হয়ে গেছে। উনার তখনও বিয়ে হয়নি। তখন আমরা জানলাম যে উনার অ্যাফেয়ার আছে একটা মহিলার সাথে। সেই মহিলাটি সাইকোলজিতে পিএইচডি করছে ইউএসএতে। যাই হোক, দেন শি কেম ব্যাক। তখন মহিলার বয়স ছিল 42, উনার বয়স ছিল 40, অ্যান্ড দে গট ম্যারিড, হ্যাঁ? তারপরে যেটা হলো সেটা হলো ওদের একটা বেবি হলো। তো ওই বেবিকে নিয়ে গল্পটা। বেবি তখন ৭-৮ মাসের। ওই মহিলা আমাদের বাসায়, আন্টি আমাদের বাসায় এসছেন। তো এসে গল্প করছেন। বাচ্চাটা এইটা ধরে, ও তখন কেবল ধরে, ধরে ট্রাই করে হাঁটার। তো ধরে একটুখানি হাঁটে। আমি ওখানে বসে আছি। হঠাৎ করে দেখি বাচ্চাটা ঠাস করে পড়ে গেল। পড়ে যাওয়াতে আমি ছুটে গেলাম বাচ্চাটাকে ধরতে। কিন্তু উনি আমাকে বললেন, "ছোড় দো উসকো, উসকা জান বনেগা।" মানে ছেড়ে দাও, ওর জান হবে, শক্ত হবে বাচ্চা, শক্তপোক্ত হবে। আমার তখনই মনে হলো যে একটা বাঙালি মহিলা হলে এখানে কি করত? ছুটে গিয়ে বাবারে, জাদুরে, ব্যথা পাইছিস এসব কথাবার্তা বলতো। কিন্তু উনি সেটা করল না। উনি জাস্ট ইটস ওকে বলে ওকে উঠায় দিল। মানে জাস্ট হাত দিয়ে ইশারা করল উঠতে। দ্যাটস ইট, আর কিছু করল না। বাচ্চাটা আবার ট্রাই করা শুরু করল। আমার তখন উনারা পাঞ্জাবি ছিল। তখন আমার মনে হলো যে এইজন্যই পাঞ্জাবিরা এত শক্ত হয়। এত শক্তপোক্ত হয় বিকজ ওদের চাইল্ড রিয়ারিং এর সম্ভবত স্টাইলটা অন্যরকম। অথবা আন্টি সাইকোলজিস্ট বলেই আন্টি বাচ্চাটাকে এইভাবে ট্রিট করে। এটা দেখার পরেই আমার মাথায় আসলো, দিস ইজ সাচ আ গুড সাবজেক্ট। আমাকে তো চাইল্ড সাইকোলজিস্ট হতে হবে। আমাকে বাঙালি মাদেরকে হেল্প করতে হবে যে বাচ্চাদেরকে কিভাবে রেয়ার করতে হয়, কিভাবে পালতে হয়। চিন্তা করেন, আমি তখন হার্ডলি ৬ বা ৭ এ পড়ি। সেই যে আমার মাথায় ঢুকলো যে আমি সাইকোলজিস্ট হব, এতটুকু মাথার মধ্যে ছিল। এসএসসি পর্যন্ত অফকোর্স কোনো সুযোগ ছিল না। আমি বাংলাদেশে এসে তারপরে এসএসসি পরীক্ষা দিতে হয়েছে। তারপর পাশ করার পরে আমি খোঁজ নেওয়া শুরু করলাম যে কোন কলেজে সাইকোলজি আছে। তারপর জানতে পারলাম যে হোলি ক্রস কলেজে সাইকোলজি আছে। সো আই বিকেম সো ইন্টারেস্টেড ফর হোলি ক্রস কলেজ। আমি তারপর আমার মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট ছিল এসএসসিতে। তারপরে যখন আমি হোলি ক্রসে পরীক্ষা দিলাম, আর আমি চান্স পেয়ে গেলাম ওখানে। চান্স পাওয়ার পর অফকোর্স আমি হোলি ক্রসে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর দেখলাম খুব ইন্টারেস্টিং হচ্ছে
যে টিচার আমার সবচেয়ে ভালো মনে হলো, যাকে আমার খুব পছন্দ হলো, উনি ছিলেন মিসেস রহমান। মিসেস রহমানের মেয়েও আবার আমার সাথে পড়তো, শম্পা। ও আমাদের একই ক্লাসে পড়তাম আমরা। ওই মহিলা মিসেস রহমান সবচেয়ে ভালো টিচার ছিলেন এবং উনি আমাকে খুব পছন্দ করতেন। কাজেই আমি দেখা গেল সাইকোলজিতে অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে গেছি এবং ভালোও করতাম। আমার রেজাল্টও ভালো হতো। সেটা তো গেল। তারপর যখন ইউনিভার্সিটিতে গেলাম তখন লাকিলি আমি সাইকোলজিতেই চান্স পেলাম এবং তারপর সাইকোলজিতে পড়া শুরু করলাম। পাশ করার পরে সবাই ভেবেছিল আমি বিসিএস দিব। আমি দিলাম না। কারণ আমি চিন্তা করছিলাম কোন লাইনে গেলে, কোনখানে গেলে আমি সত্যি, সত্যি অ্যাপ্লাইড সাইকোলজিস্ট হতে পারবো। ওই সময় ধরে নেন তখন 85-6 ওই সময় কোনোই স্কোপ ছিল না। আজকে আপনারা আমরা বেনের মতো প্রতিষ্ঠান করতে পেরেছি। সবাই চাইল্ড ডেভেলপমেন্টে কাজ করছি। তখন এগুলো চিন্তাও করা যেত না। তখন আমি একমাত্র দেখলাম যে না, স্পেশাল এডুকেশনে কাজ করলে অ্যাপ্লাইড সাইকোলজির একটা জায়গা এটা। এবং সেইটা মনে করেই আমি আসলে এত কঠিন একটা ডিসিপ্লিনে ঢুকলাম। তো এটা আমার জন্য খুবই ইন্টারেস্টিং ছিল। আর আজকে তো আমি এখানে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ? আচ্ছা, এটা প্রসঙ্গে আরেকটা কথা একটু মনে হচ্ছে। সেটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম, তখন ছোট ছিলাম না, আমার জন্ম যখন হয়েছে, তখন আমার বাবা আমরা সিলেটি বেসিক্যালি। তো আমার বাবা সিলেটে গেছেন আমার ফুফাতো বোনের বিয়েতে জয়েন করতে। আর আমার কেবল জন্ম হয়েছে বলে আমার মা যাননি। তো আমার বাবা যাওয়ার পর সবাই জিজ্ঞেস করেছে, "তোমার মেয়ে কেমন হলো?" আমার বাবা বলেছিলাম, "পূর্ণিমার চাঁদের মতো।" আমি বড় হয়ে এই কথাটা শুনেছি। শোনার পর থেকেই বিশ্বাস করেন আমার মনে একটা প্রশ্ন এসছে যে, আসলেই কি চাঁদের মতো আলো ছড়াতে পারি আমি চাইলে আমার জীবনে? তারপরেই আমি এমন একটি প্রফেশন বেছে নিয়েছি এবং অনেক ধরনের কাজ করি, যেহেতু কাউন্সেলিং করি, মানুষের জীবন চেঞ্জ হয়ে যায়। তো চেষ্টা করছি। এখন আমি কতটা বাবাকেই বলবো, "বাবা, আমি জানি না তোমার সেই পূর্ণিমার চাঁদের মতো মেয়ে হতে পেরেছি কিনা। কিন্তু চেষ্টা করছি, এটুকু বলতে পারি।" হ্যাঁ, এটা সত্যি যে আমি লেখালেখির ব্যাপারে সত্যি, সত্যিই খুব ইন্টারেস্টেড। তো আমার মনে আছে আমার ১ম ছোট চা এ এ চটি একটা বই প্রকাশিত হয়েছিল যখন আমি স্পেশাল এডুকেশনে কাজ করতাম তখন। ওটার নাম ছিল সিভাস মেথড। সিভাস মেথড আসলে সুইডিশ একটা মেথড, যেটা দিয়ে আর ইন্টেলেকচুয়ালি ডিসেবল বাচ্চাদের খুব সুন্দর করে ট্রেন্ড করা যায়। এবং ওইটা মনে আছে, ওই সময় আমি নিজের পয়সা দিয়ে ছাপিয়েছিলাম। অ্যানিওয়ে তারপর আমি অনেক কিছু লিখেছি। তার মধ্যে আমার ২৫টা স্টোরি বুকস আছে, যেগুলো বাংলাদেশে ভালো রকমের ব্যবহৃত হয়েছে। ডে কেয়ারে, প্রি-স্কুল সেন্টার্সে, ক্লাস 1-2 তে। তো এটা প্রায় ২৫টা বইয়ের মধ্যে ১০টা বই হলো চাইল্ড ডেভেলপমেন্টের উপরে, ১০টা বই হলো চাইল্ড রাইটসের উপরে, আর ৫টা বই হলো বাচ্চাদের ভ্যালু ফরমেশনের উপরে। তো এগুলো বেশ ভালোই ব্যবহৃত হয়েছে। এরপর আমি আরও অনেক বই করেছি, তার মধ্যে কয়েকটা আপনাদের একটু দেখাই। একটার নাম হলো উজ্জ্বল আগামী। এই উজ্জ্বল আগামী বইটি হলো পেরেন্টিংয়ের উপরে। পেরেন্টিং যখন বলছি তখন আপনাদের একটু পেরেন্টিং নিয়ে বলে নেই। এই বাচ্চাদেরকে বড় করা, বাচ্চাদেরকে যেটাতে আমরা সহজ ভাষায় বলি মানুষ করা বাচ্চাদের, এই মানুষ করা ব্যাপারটি কিন্তু যথেষ্ট জটিল। হ্যাঁ? কিন্তু আনফরচুনেটলি আমরা সব কিছুর উপর ট্রেনিং নিতে খুব খুশি। চুল বাঁধতে কীভাবে হয়, মেকআপ কীভাবে করতে হয়, কুকিংয়ের কোর্স করা, এই সব ব্যাপারে আমরা ইন্টারেস্টেড। কিন্তু পেরেন্টিংয়ের উপরে কিছু শেখা, জানা, ট্রেনিং করা, এই ব্যাপারটিতে আমাদের আসলেই ইন্টারেস্ট নেই। তো কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি আসলে বাচ্চার ছোটকালে ইনভেস্ট করছেন, যেটার রেজাল্ট দেখবেন আপনি বাচ্চা বড় হওয়ার পরে। এইজন্য ছোটকালটা এত জরুরি। ছোটকালে যে বিষয়গুলোতে আমি একটু প্রাসঙ্গিকভাবেই একটু আপনাদের বলবো, সেটা হচ্ছে একদম প্রেগন্যান্সি থেকেই চিন্তা করবেন বাচ্চার ব্যাপারে। আমি বইটিতে এটা নিয়ে টাচ করার চেষ্টা করেছি যে আপনি প্রেগন্যান্সিতে কী করলে আপনার বাচ্চা জন্ম হওয়ার পরেও স্ট্রেস ফ্রি থাকবে এবং অনেক কিছুর জন্য ভালো হবে।
বাচ্চা জন্ম হওয়ার পর আপনার বাচ্চার সাথে অ্যাটাচমেন্ট, বাচ্চাকে সময় দেওয়া, আমরা বলি কোয়ালিটি টাইম ইজ আ মাস্ট। আপনি কতক্ষণ সময় দিচ্ছেন সেটা ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি কত বেশি কোয়ালিটি টাইম দিচ্ছেন বাচ্চাকে। বাচ্চার সাথে কথা বলা, বাচ্চার সাথে গল্প করা, বাচ্চার সাথে গান গাওয়া, বাচ্চার সাথে ডান্স করা, খেলা, সব কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি আমাদের মাথায় রাখতে হবে। আর বিহেভিয়ারের ম্যানেজমেন্টের ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা বাচ্চার ডিসিপ্লিনিংয়ের সাথে জড়িত। আমাদেরকে কিন্তু ছোটকাল থেকেই লক্ষ্য রাখতে হয় বাচ্চার ডিসিপ্লিনিংয়ের ব্যাপারটা এবং টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা। আমরা এগুলো ঠিকমতো খেয়াল রাখি না বলে আজকাল আমি দেখছি আমার কাছে প্রচুর অ্যাডোলেসেন্টদের নিয়ে আসা হয়, কিশোর কিশোরীদের, যাদের ডিসিপ্লিনিং বলে কিচ্ছু নেই। রাতে ৩টার সময় ঘুমাবে, সকালে ১২টা পর্যন্ত ঘুমাতে থাকবে, প্রত্যেক দিন স্কুলে যাওয়ার জন্য তাদেরকে পুশ করতে হবে, দুপুরে খাবে না, ব্রেকফাস্ট স্কিপ করবে, মানে এত এলোমেলো, গোসল করবে না, প্রচণ্ড এলোমেলো লাইফ। এদেরকে ছোটোকাল থেকে আসলে ডিসিপ্লিনই করা হয় নাই, টাইম ম্যানেজমেন্টও ঠিক মতো করা হয় নাই। আমরা মনে করি শাসন করা মানে কি ধরে ধরে বকা দেওয়া আর মারা। এটা মোটেই শাসন করা নয়। আমাদেরকে ম্যানেজ করতে হবে বাচ্চাকে অনেকভাবে। তার মধ্যে মারা বা বকা তো একদমই যাবে না। তো আজকে তো খুব বেশি বলার স্কোপ নেই। কখনো স্কোপ থাকলে আমরা এগুলোর উপর অনেক বলবো। তবে বইটা আপনারা নিতে পারেন। বেনের সাথে যোগাযোগ করলেই বইটা পাবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা বই নিয়েও একটু বলি। এটার নাম বাতিঘর। বাতিঘর আমি লিখেছি পার্সোনাল গ্রোথের উপর। পার্সোনাল গ্রোথ মানে হলো সেলফ অ্যাওয়ারনেস, সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট কিসে কিসে করব। আমি যেসব এরিয়াতে করেছি সেটা হলো সেলফ কন্ট্রোল, সেলফ কনফিডেন্স, কমিউনিকেশন স্কিল, রিলেশনশিপ স্কিল, ডিসিশন মেকিং স্কিল, মুড সুইং, এক্সাম ফোবিয়া, সোশ্যাল ফোবিয়া, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ব্রেইন এক্সারসাইজেস। এই বইটা আমার প্রত্যেকটা ক্লায়েন্টের জন্যই লাগে, খুবই ইম্পর্ট্যান্ট বইটা। কিশোর কিশোরীদের নিয়েও একটা বই করলাম, যখন দেখলাম কিশোর কিশোরীরা অনেক রকম সমস্যা নিয়ে আসে, হ্যাঁ, এবং এই সমস্যাগুলোর জন্য তাদের লাইফ এত ডিস্টার্বড হচ্ছে এবং তার প্রধান ইম্প্যাক্ট হচ্ছে লেখাপড়ায়। তো ওইটার উপরে আমরা এই বইটা আমি এই জন্য লিখেছি। ইস্যুগুলো হচ্ছে বাবা মায়ের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, কিশোরকালে প্রেম করবে না, এটার খারাপ জিনিসগুলো কি, সাকিনার ফিরে আসা হলো আত্মহত্যা প্রবণতা থেকে রক্ষা করা নিজেকে, যৌন নির্যাতন থেকে রক্ষা করা, এটা একটা সংকটকাল সেটা নিয়ে বলা, অনিশ্চয়তার পথে মানে পাচার হওয়া থেকে রক্ষা পাওয়া, মাদককে না বলি, এটা আপনারা বুঝতেই পাচ্ছেন। আমার বন্ধুতে দুটো জিনিসকে হাইলাইট করেছি। একটা হচ্ছে বন্ধুত্ব বানানো, আরেকটা হচ্ছে বন্ধুত্ব রক্ষা করা। মেকিং ফ্রেন্ডস অ্যান্ড মেনটেনিং ফ্রেন্ডশিপ। সেলফোনের পরিমিত ব্যবহার, অনেক ব্যবহার করব না, সেলফোন অ্যাবিউজ করব না, এবং তারপর হচ্ছে জীবনের লক্ষ্য, আমার গোল বা আমার লক্ষ্য কিভাবে বের করব তার উপর। এখন আমার প্রেসে আরেকটি বই আছে যেটি খুবই ইম্পর্ট্যান্ট, সেটি হলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সুন্দর সম্পর্ক। হ্যাঁ, এখন এটা নিয়ে আমার আবার বেন প্রসঙ্গেই আসতে হচ্ছে। বেন যেটা নিয়ে খুব ইম্পর্টেন্স দিচ্ছে এখন সেটা হচ্ছে চিলড্রেন্স মেন্টাল হেলথ। আমরা বলছি মেন্টাল হেলথটা, অফকোর্স ডেভেলপমেন্ট তো ইম্পর্টেন্টই, কিন্তু তার সাথে সাথে মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট। আর বাচ্চাদের মেন্টাল হেলথটা ডিপেন্ড করে পেরেন্টসদের মেন্টাল হেলথের উপর। পেরেন্টসরা নিজেরা যদি সবসময় আনহ্যাপি থাকে, তাদের যদি চেহারায় সবসময় গ্লুমি ভাব থাকে, বিরক্ত থাকে, চিল্লায়, রাগ বেশি থাকে, ন্যাচারালি এইটার ইম্প্যাক্ট বাচ্চার উপর পড়েই। তো বাচ্চার মেন্টাল হেলথ তো ভালো থাকে না। আমরা ইভেন এটা দেখছি যে মায়েরা বাচ্চাদের মারেন, একটু বড় হয়ে সে মাকে ঠাস করে চড় মারছে। খুবই দেখলে খুব অবিশ্বাস্য মনে হবে, কিন্তু সে তো মায়ের থেকে শিখেছে এটা। তো এইসব কারণে আমরা বলছি পেরেন্টসদের মেন্টাল হেলথ ঠিক রাখা খুবই দরকার। এবং পেরেন্টসদের মেন্টাল হেলথ কখন ঠিক থাকবে? যখন তাদের নিজেদের মধ্যে সম্পর্কটা ভালো থাকবে, এবং সেই জন্যই ওই বইটি লেখা হচ্ছে।
অনেক কথা বলেছি। আমি জানি না আপনারা বিরক্ত হয়েছেন কিনা। চেষ্টা করেছি আমার জীবনটা মোটামুটি তুলে ধরতে। আর এরকম একটা সুযোগ যে আমাকে দিয়েছেন বেন, এজন্য বেনকে অনেক ধন্যবাদ। শেষ করছি আজকে। আল্লাহ হাফেজ।